ল বাংলা চ্যানেলে আজকে আমরা দেখব কপিরাইট অ্যাক্ট সম্পর্কে কিছু আলোচনা আমরা আজকে করব। তো প্রথম হচ্ছে মিনিং অফ কপিরাইট আন্ডার সেকশন 14। According to section 14 of the Copyright Act, copyright means the exclusive right to do or authorize others to do certain acts in relation to a work, including reproduction, translation, adaptation, publication, sale, hire, পারফরমেন্স অর ডিসপ্লে অফ দ্য ওয়ার্ক। তো এটা হচ্ছে সেকশন 14 কপিরাইট অ্যাক্টের মধ্যে রয়েছে। এখানে অ্যাকর্ডিং টু সেকশন 14 অফ দ্য কপিরাইট অ্যাক্ট, কপিরাইট মিনস দ্য এক্সক্লুসিভ রাইট টু ডু অর অথরাইজ আদার্স টু ডু সার্টেন অ্যাক্টস ইন রিলেশন টু আ ওয়ার্ক। কাউকে কোনো একটা নির্দিষ্ট কাজ করা বা তাকে কত করা অথরাইজ করা হচ্ছে। কিসের জন্য অথরাইজ করা হচ্ছে? অথরাইজ করা হচ্ছে রিপ্রোডাকশান, ট্রান্সলেশন, অ্যাডাপ্টেশন, পাবলিকেশন, সেল, হায়ার, পারফরমেন্স আর ডিসপ্লে অফ দ্য ওয়ার্ক এর জন্য। এবারে হচ্ছে এসেন্স। ইন এ সেন্স, copyright gives the owner control over how their work is used, reproduced and distributed. কপিরাইট অ্যাক্টের 14 ধারা অনুযায়ী কপিরাইটের অর্থ হচ্ছে একটা সৃজনশীল কাজের মালিকের প্রদত্ত অধিকার, যা তার কাজের উপর নিয়ন্ত্রণ রাখার এবং তাদের কাজের জন্য প্রাপ্ত মর্যাদা ও অর্থ পাওয়ার অধিকার দেয়। তো ধারা 14 অনুযায়ী কপিরাইটের অধিকার হলো, ফার্স্ট অধিকার হলো বাংলাতে বলতে গেলে রিপ্রোডাকশান, প্রজনন। কপিরাইটের মালিকের কাছে অধিকার আছে তাদের কাজে রিপ্রোডাকশান করা। তারপরে অনুবাদ, কপিরাইটের মালিক তাদের কাজটাকে ট্রান্সলেশন করতে পারে বা অনুবাদ করতে পারে। এবারে অ্যাডাপ্টেশন বা অভিযোজন, কপিরাইট মালিকের অধিকার আছে তাদের কাজের জন্য অ্যাডাপ্টেশন বা অভিযোজন করা। তারপরে প্রকাশনা বা পাবলিকেশন, রাইট পাবলিকেশন করতে পারে। সেল বা বিক্রি, কপিরাইটের মালিক তাদের কিন্তু কাজের অধিকারটা বিক্রিও করতে পারে। অর্থাৎ যে কপিরাইটের মালিক সে তার কাজের কপিরাইটটা বিক্রিও করতে পারে, এটা একটা জিনিস। এবার হচ্ছে ভাড়া দেওয়া, কপিরাইটের মালিক তার মালিকের অধিকার আছে তার কাজটা ভাড়া দেওয়া। এবং এবার হচ্ছে প্রদর্শন, কপিরাইটের মালিক তার কাজের অধিকার প্রদর্শন করতে পারে। এই অধিকারগুলো কপিরাইটের মালিককে তাদের কাজের উপর নিয়ন্ত্রণ রাখার এবং তাদের কাজের জন্য প্রাপ্য মর্যাদা ও অর্থ পাওয়ার অধিকার দেয়। কপিরাইট আইনের প্রধান উদ্দেশ্য কি? কপিরাইট আইনের উদ্দেশ্য হলো সৃজনশীল কাজে মালিকদের অধিকার রক্ষা করা এবং তাদের কাজের জন্য প্রাপ্য মর্যাদা ও অর্থ প্রদান করা। অর্থাৎ সৃজনশীল যে কাজ, ক্রিয়েটিভ ওয়ার্ক, তার জন্য মালিকদের একটা অধিকার রক্ষা করা এবং তাদের কাজের জন্য প্রাপ্ত মর্যাদা ও অর্থ প্রদান করা। এবার অবজেক্ট অফ কপিরাইট ল। দ্য অবজেক্ট অফ কপিরাইট ল is to protect the rights of creators and authors of original works such as literature, music, art and other intellectual creations. তাই এগুলো হচ্ছে বিভিন্ন ইন্টেলেকচুয়াল ক্রিয়েশনস যেগুলো রয়েছে, যেমন লিটারারি ওয়ার্ক, মিউজিক, আর্ট, এগুলোতে যে মেন মালিক তার রাইটটাকে প্রোটেক্ট করে রাখে। দ্য মেন অবজেক্ট অফ দ্য কপিরাইট ল আর টু এনকারেজ ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন। তার মেন অবজেক্ট অফ কপিরাইট একটা কি? ক্রিয়েটিভিটি বা ইনোভেশনটাকে এনকারেজ করা। টু এনকারেজ ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন, টু প্রোটেক্ট দ্য রাইটস অফ ক্রিয়েটার্স অ্যান্ড অথর্স, তাদের রাইটটাকে প্রোটেক্ট করা ক্রিয়েটার অথর্সদের, টু প্রমোট কালচারাল ডেভেলপমেন্ট অ্যান্ড টু সাপোর্ট ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এই চারটে হচ্ছে কপিরাইট অ্যাক্টের প্রধান main objective of copyright law: to encourage creativity and innovation, to protect rights of the creators and authors, to promote cultural development and to support economic growth and development. Copyright law aims to strike a balance between the rights of the creators and the public interest, ensuring that the creators are rewarded for their work while also allowing for dissemination of knowledge and culture. তাহলে এটা কি বাংলায় বলতে গেলে সৃজনশীলতাকে উৎসাহিত করে, সৃজনশীল কাজের অধিকার রক্ষা করে, সাংস্কৃতিক উন্নয়ন করে এবং অর্থনৈতিক উন্নয়ন করে। সৃজনশীলতাকে উৎসাহিত করা মানে কপিরাইট আইন সৃজনশীলতাকে উৎসাহিত করে, কারণ একটি সৃজনশীল কাজে
মালিকদের তাদের কাজের জন্য প্রাপ্য মর্যাদা ও অর্থ প্রদান করে। সৃজনশীল কাজের অধিকার রক্ষা করে, ফলে যাদের প্রাপ্য মর্যাদা ও অর্থ যারা পেতে পারে সৃজনশীল কাজ যারা করেছে তারা। তারপর হচ্ছে সাংস্কৃতিক উন্নয়ন। কপিরাইট আইন সাংস্কৃতিক উন্নয়নে সহায়তা করে, কারণ সৃজনশীল কাজের মালিকদের তাদের কাজের জন্য প্রাপ্য মর্যাদা ও অর্থ প্রদান করে। আর হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। কপিরাইট আইন অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে, কারণ একটি সৃজনশীল কাজের মালিকদের তাদের কাজের জন্য প্রাপ্য মর্যাদা ও অর্থ প্রদান করে। এবার কপিরাইট আইনের উদ্দেশ্য হলো সৃজনশীল কাজে মালিকদের অধিকার রক্ষা করা এবং তাদের কাজের জন্য প্রাপ্য মর্যাদা ও অর্থ প্রদান করা। এবার হচ্ছে কপিরাইট বোর্ড। কপিরাইট বোর্ড হলো ভারতের কপিরাইট আইনের একটি বিধিবদ্ধ সংস্থা বা স্ট্যাটিউটরি অর্গানাইজেশন। এটি কপিরাইট আইন 1957 ধারা 11 অনুযায়ী গঠিত হয়েছে। কপিরাইট অ্যাক্ট 11 সেকশন। কপিরাইট বোর্ডের কাজ হলো কপিরাইটের রেজিস্ট্রেশন, কপিরাইট লাইসেন্স, কপিরাইটের বিরোধ, কপিরাইট সম্পর্কিত কোনো যদি বিরোধ তৈরি হয় সেটা মীমাংসা করা, আর কপিরাইট আইন প্রয়োগ করে যারা কপিরাইটার তাদের বা যারা ক্রিয়েটার তাদের স্বার্থটাকে বজায় রাখার চেষ্টা করা। তাহলে কপিরাইট রেজিস্ট্রেশন প্রথম হচ্ছে, কপিরাইট বোর্ড কপিরাইট রেজিস্ট্রেশন করে এবং কপিরাইট লাইসেন্সও প্রদান করে। তাহলে কপিরাইট বোর্ডের সদস্য কে আছে? কপিরাইট বোর্ডের সদস্য হলো চেয়ারম্যান, জেনারেল মেম্বার আর রেজিস্ট্রার অফ কপিরাইটস। চেয়ারম্যানকে কপিরাইট বোর্ডের চেয়ারম্যান হলেন একজন বিচারক। কপিরাইট বোর্ডের সদস্যরা হলেন কপিরাইট আইনের বিশেষজ্ঞ। আর রেজিস্ট্রার অফ কপিরাইট বোর্ডের রেজিস্ট্রার অফ কপিরাইটস হলেন কপিরাইট বোর্ডের সেক্রেটারি। কপিরাইট বোর্ডের ক্ষমতা হলো কপিরাইট রেজিস্ট্রেশন বাতিল করা। কপিরাইট বোর্ড কপিরাইট রেজিস্ট্রেশন বাতিল করতে পারে, কপিরাইট বোর্ড কপিরাইট লাইসেন্স বাতিল করতে পারে, কপিরাইট বোর্ড কপিরাইট বিরোধের মীমাংসা করে, কপিরাইট বোর্ড কপিরাইট বিরোধের মীমাংসা করতে পারে। কপিরাইট বোর্ডের সদর দপ্তর হলো নয়াদিল্লিতে। কপিরাইট অ্যাক্ট 1957। পারফর্মারের অধিকার হচ্ছে 38 সেকশন 38 অনুযায়ী পারফর্মারের অধিকার আছে। পারফর্মারের অধিকার হচ্ছে পারফরমেন্সের অধিকার। পারফর্মারের অধিকার আছে তাদের পারফরমেন্সের উপরে রেকর্ডিংয়ের অধিকার। পারফর্মারের অধিকার আছে তাদের পারফরমেন্সের রেকর্ডিংয়ের উপরে। তারপর হচ্ছে ব্রডকাস্টিংয়ের অধিকার। পারফর্মারের অধিকার আছে তাদের পারফরমেন্সের ব্রডকাস্টিংয়ের উপরে। এবার হচ্ছে কমিউনিকেশনের অধিকার। পারফর্মারের অধিকার আছে তাদের পারফরমেন্সকে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার অধিকার। তাহলে পারফরমেন্সের অধিকার, রেকর্ডিংয়ের অধিকার, ব্রডকাস্টিংয়ের অধিকার এবং কমিউনিকেশনের অধিকার। এটি হলো পারফরমেন্স, রেকর্ডিং, ব্রডকাস্টিং, কমিউনিকেশান। আর কমিউনিকেশান এই হচ্ছে পারফর্মারের অধিকার। এছাড়াও কপিরাইট অ্যাক্ট 1957 38 1 ধারা অনুযায়ী পারফর্মারের অধিকার লাইফ প্লাস 60 ইয়ার্স অবধি সুরক্ষিত থাকে। পারফর্মারের অধিকার এটা 38(1). পারফর্মারের অধিকার হচ্ছে 38। এই যে পারফর্মার অধিকার সেটা হচ্ছে সেকশন 38 অনুযায়ী পারফরমেন্সের অধিকার, রেকর্ডিংয়ের অধিকার, ব্রডকাস্টিং অধিকার, কমিউনিকেশান। পারফরমেন্স, রেকর্ডিং, ব্রডকাস্টিং, কমিউনিকেশন। আর এখানে হচ্ছে পারফর্মার অধিকার 38(1) অনুযায়ী পারফর্মারের অধিকার লাইফ প্লাস 60 ইয়ার্স অবধি সুরক্ষিত থাকে। পারফর্মার অধিকার লাইফ প্লাস 60 বছর মানে হচ্ছে পারফর্মারের মৃত্যুর পর 60 বছর পর্যন্ত তাদের পারফরমেন্সের অধিকার সুরক্ষিত থাকবে। এবার হচ্ছে কপিরাইট ট্রান্সফার কী করে করা হবে আমরা দেখব। কপিরাইট ট্রান্সফার আইন ভারতের কপিরাইট আইন 1957 দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই আইন অনুযায়ী কপিরাইট ট্রান্সফার হলো কপিরাইট মালিকানা এক ব্যক্তি সংস্থা থেকে অন্য ব্যক্তি বা সংস্থায় স্থানান্তর করা। কপিরাইট ট্রান্সফারের পদ্ধতি এখানে হচ্ছে লিখিত চুক্তিটা কিন্তু মাস্ট। কপিরাইট ট্রান্সফারের ক্ষেত্রে রেজিস্ট্রেশনটা মাস্ট না হলেও লিখিত চুক্তিটা মাস্ট। কপিরাইট ট্রান্সফারের জন্য লিখিত চুক্তির প্রয়োজন। চুক্তিতে ট্রান্সফারের শর্তাবলী যেমন ট্রান্সফারের পরিমাণ, সময়সীমা ও অন্যান্য শর্তাবলী উল্লেখ থাকতে হবে। এই প্রত্যেকটা কথা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে কপিরাইটের ক্ষেত্রে কপিরাইট ট্রান্সফার করা যায়, কিন্তু সেক্ষেত্রে লিখিত চুক্তি দরকার। চুক্তিতে ট্রান্সফার কী জন্যে করা হচ্ছে, ট্রান্সফারের শর্তাবলী যেমন ট্রান্সফারের পরিমাণ, সময়সীমা এবং অন্যান্য শর্তাবলী উল্লেখ করতে হবে, তাহলে ট্রান্সফার ভ্যালিড হবে না। এবং লিখিত চুক্তি ছাড়াও কিন্তু কপিরাইট ট্রান্সফার ভ্যালিড হবে না। এই রিলেটেড কেস ল দিয়ে আমরা পরে দেখব যে কীভাবে লিখিত চুক্তি ছাড়া কোনো কপিরাইট ট্রান্সফার হলে সেই ট্রান্সফার বাতিল হয়ে যায়। এবার হচ্ছে রেজিস্ট্রেশন। কপিরাইট ট্রান্সফারের ক্ষেত্রে রেজিস্ট্রেশন করে রাখাটা ভালো, কারণ কখনও যদি কপিরাইটের ব্রিচ হয় তখন সেক্ষেত্রে রেজিস্ট্রেশন থাকলে তখন সেখান থেকে সুরাহা পাওয়া সুবিধে হয়। রেজিস্ট্রেশন না থাকলে অসুবিধে হয় প্রমাণ করা যে ব্রিচ অফ কপিরাইট। কিন্তু রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি না, কপিরাইট রেজিস্ট্রেশন করা ম্যান্ডেটরি না, কিন্তু কপিরাইটের একটা লিখিত চুক্তিটা ম্যান্ডেটরি। ঠিক আছে,
এটা আমরা পরবর্তীকালে কেস ল আলোচনায় দেখব। আর একটা নোটিশ, কপিরাইট ট্রান্সফারের নোটিশ কপিরাইট অফিসে জমা দিতে হয়। এবার হচ্ছে কপিরাইট ট্রান্সফারের প্রকার, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, একটা হচ্ছে লাইসেন্স। কপিরাইটের মালিকানা, সম্পূর্ণ মালিকানা এক ব্যক্তি বা সংস্থা থেকে অন্য ব্যক্তি বা সংস্থায় দিলে সেটাকে বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট। আর লাইসেন্স হচ্ছে মানে সম্পূর্ণ মালিকানা দেওয়া হয় না, কিন্তু মালিকানা একটা ব্যবহারের অনুমতি দেওয়া হয়, কপিরাইটের ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে, তখন হচ্ছে লাইসেন্স। কিন্তু মালিকানা এখানে হস্তান্তর হচ্ছে না, কিন্তু অ্যাসাইনমেন্টে মালিকানায় হস্তান্তর হয়ে যাচ্ছে। কপিরাইট ট্রান্সফারের সুবিধা কি? এটা হচ্ছে একটা পিকিউনিয়ারি অ্যাডভান্টেজ, আর্থিক সুবিধা। আর হচ্ছে কপিরাইটের সুরক্ষা। কপিরাইট ট্রান্সফারের ক্ষেত্রে আর্থিক সুবিধা, কপিরাইট ট্রান্সফারের মাধ্যমে লেখক, শিল্পী বা অন্যান্য সৃজনশীল ব্যক্তিরা তাদের কাজের জন্য অর্থ উপার্জন করতে পারেন। কপিরাইট সুরক্ষা, কপিরাইট ট্রান্সফার কপিরাইট সুরক্ষা নিশ্চিত করে। কপিরাইট ট্রান্সফারের আইনি বিষয়, কপিরাইট অ্যাক্ট 1957, এই আইন অনুযায়ী কপিরাইট ট্রান্সফার নিয়ন্ত্রিত হয়। কপিরাইট রুলস 2013, এই রুলস কপিরাইট ট্রান্সফারের পদ্ধতি নির্ধারণ করে। কপিরাইট ট্রান্সফারের ক্ষেত্রে বিবেচ্য হচ্ছে ট্রান্সফারের পরিমাণ নির্ধারণ করা, আর সময়সীমা, ট্রান্সফার কতদিন সময়ের জন্য হচ্ছে সেটা বলা, আর শর্তাবলী, ট্রান্সফারের শর্তাবলী নির্ধারণ করা। এবার কপিরাইট ট্রান্সফার সম্পর্কিত কেস ল আমরা যেরকম বলছিলাম, আর.সি. আনন্দ ভার্সাস ডুলাক্স ফিল্মস, আর.সি. আনন্দ ভার্সাস ডুলাক্স ফিল্মস 1978, এই কেসে মুম্বাই হাইকোর্ট বলেছে কপিরাইট ট্রান্সফারের জন্য লিখিত চুক্তি প্রয়োজন। আমরা আগে যেটা বললাম যে লিখিত চুক্তি ম্যান্ডেটরি, সেটা আর.সি. আনন্দ ভার্সাস ডুলাক্স ফিল্মস এই কেসের প্রেসিডেন্ট হিসাবে কাজ করে। এবার হচ্ছে শ্রীমতী শান্তি দেবী ভার্সাস শ্রীমতী রমেশ কুমারী, এই কেসটায় দিল্লি হাইকোর্ট বলেছে কপিরাইট ট্রান্সফার রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক না, তবে এটা ট্রান্সফারের প্রমাণ হিসাবে কাজ করে। তাহলে শান্তি দেবী ভার্সাস শ্রীমতী রমেশ কুমারী এই কেসে বলছে যে রেজিস্ট্রেশন ইজ নট ম্যান্ডেটরি, কিন্তু রেজিস্ট্রেশন করা থাকলে পারে এটা একটা প্রমাণ হিসাবে কাজ করে ভবিষ্যতে। এবার হচ্ছে ইস্টার্ন বুকস কোম্পানি ভার্সাস ডিবি মোদক 2008-এর কেস, এই কেসে সুপ্রিম কোর্ট বলেছে কপিরাইট ট্রান্সফারের ক্ষেত্রে ট্রান্সফারের পরিমাণ এবং সময়সীমা নির্ধারণ করা প্রয়োজন। তাহলে ইস্টার্ন বুক কোম্পানি ভার্সাস ডিবি মোদক, এখানে ট্রান্সফারের পরিমাণ এবং সময়সীমা নির্ধারণ করা দরকার। একটা হচ্ছে মানু ভান্ডারী ভার্সাস কান্তিপ্রসাদ জৈন, এই কেসে দিল্লি হাইকোর্ট বলেছে কপিরাইট ট্রান্সফারের ক্ষেত্রে লিখিত চুক্তি না থাকলে ট্রান্সফার বাতিল বলে গণ্য হবে। মানু ভান্ডারী ভার্সাস কান্তিপ্রসাদ জৈন। আর একটা ইম্পর্টেন্ট কেস, এটা হচ্ছে ইন্ডিয়ান পারফর্মিং আর্ট সোসাইটি লিমিটেড ভার্সাস ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন, এই কেসে সুপ্রিম কোর্ট বলে যে কপিরাইট ট্রান্সফারের ক্ষেত্রে ট্রান্সফারের শর্তাবলী নির্ধারণ করা দরকার। কপিরাইট আইনে অথরশিপ ও ওনারশিপ, এই দুটো একটা গুরুত্বপূর্ণ। অথরশিপটা কি? অথরশিপ বলতে বোঝায় যে ব্যক্তি বা ব্যক্তির একটি সৃজনশীল কাজ তৈরি করেছেন, অর্থাৎ অথর হলো সেই ব্যক্তি যিনি কাজটি তৈরি করেছেন, যেমন লেখক, শিল্পী, সঙ্গীত শিল্পী, এরা হচ্ছে অথর। আর ওনারশিপটা কি? ওনারশিপটা বলতে বোঝায় ব্যক্তি বা ব্যক্তিরা সৃজনশীল কাজের মালিক, অর্থাৎ যিনি তৈরি করেছেন তিনি মালিক না হতে পারেন। অথরশিপ আর ওনারশিপ দুটো আলাদা। যিনি অথর তিনি ওনারশিপ তিনি তার এখন ওনারশিপটা কাউকে দিতেও পারেন। ওনার হলেন সেই ব্যক্তি যিনি কাজটির মালিকানা অধিকার রাখেন, যেমন প্রকাশক, প্রযোজক। সেক্ষেত্রে লেখক হচ্ছে অথর, লেখকের কাছে অথরশিপ রয়েছে, কিন্তু লেখকের যে কপিরাইট তার ওনারশিপটা কিন্তু রয়েছে প্রকাশকের কাছে। তাহলে অথরশিপ ওনারশিপের পার্থক্য কী? অথরশিপ ওনারশিপের পার্থক্য হলো অথরশিপ হলো কাজের তৈরির অধিকার, আর ওনারশিপ হলো কাজটির মালিকানার অধিকার। অথর হলেন কাজের স্রষ্টা, ওনার হলো কাজটির মালিক। অথরশিপ সাধারণত কাজটি তৈরি করার সাথে সাথে তৈরি হয়, কিন্তু ওনারশিপ ট্রান্সফার করা যায়। অথরশিপ ট্রান্সফার করা যায় না, কিন্তু ওনারশিপ ট্রান্সফারেবল। এবং উদাহরণ হিসেবে যেটা বললাম, একজন লেখক একটি উপন্যাস লেখেন, এই ক্ষেত্রে লেখক হলেন অথর, কারণ তিনি উপন্যাসটা লিখেছেন, আর প্রকাশক হলো ওনার, কারণ উপন্যাসটির মালিকানা তিনি কিনেছেন। কপিরাইট আইনে আইডিয়া অফ এক্সপ্রেশনের ধারণা, এই যে কপিরাইট আইনে আইডিয়া এক্সপ্রেশন ধারণা একটা গুরুত্বপূর্ণ, কেননা এই ধারণা অনুযায়ী কপিরাইট আইন একটি সৃজনশীল কাজের এক্সপ্রেশনকে সুরক্ষা দেয়, কিন্তু আইডিয়াকে না। আইডিয়া এক্সপ্রেশন ডাইকোটমিতে কী হয়েছে? এটা হলো এমন একটা নীতি যা কপিরাইট আইনে ব্যবহৃত হয়। নীতি অনুযায়ী কপিরাইট আইন একটি সৃজনশীল কাজের এক্সপ্রেশনকে সুরক্ষা দেয়, কিন্তু আইডিয়াকে নয়। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে যে একটা সৃজনশীল কাজ, ক্রিয়েটিভ ওয়ার্ক, তার এক্সপ্রেশনকে সুরক্ষা দেয়, কিন্তু আইডিয়াকে না। কেসটা হচ্ছে বেকার ভার্সাস সালদেন, এই কেসে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বলেছে কপিরাইট আইন একটি সৃজনশীল কাজের এক্সপ্রেশনকে সুরক্ষা দেয়, কিন্তু আইডিয়াকে নয়। ডোনোগু ভার্সাস অ্যালায়েড নিউজ পেপার্স লিমিটেড, এই কেসে লর্ড ক্লেসন বলেছেন আইডিয়া কপিরাইট দ্বারা সুরক্ষিত নয়, কিন্তু এক্সপ্রেশন কপিরাইট দ্বারা সুরক্ষিত। আর.জি. আনন্দ ভার্সাস ডিলাক্স ফিল্মস, এখানে বোম্বাই হাইকোর্ট বলেছে আইডিয়া এবং এক্সপ্রেশনের মধ্যে পার্থক্য করা উচিত। ঠিক আছে, এবার হচ্ছে
উদাহরণ, একজন লেখক একটি গল্প লেখে যেখানে একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসে। এক্ষেত্রে আইডিয়া হলো ছেলে মেয়ের ভালোবাসার ধারণা, তারা এটাকে কখনোই কপিরাইট অ্যাক্ট প্রোটেকশন দিচ্ছে না। কিন্তু এক্সপ্রেশন হলো গল্পের রূপ, যেমন চরিত্র, ঘটনা, সংলাপ ইত্যাদি। কপিরাইট আইনের এটাকে একটা সুরক্ষা দিচ্ছে। এবার হচ্ছে কপিরাইট ল্যাপ। কপিরাইট ল্যাপ অর্থাৎ কপিরাইটের ব্রিজ। কপিরাইট আইনের ল্যাপ হলো কপিরাইট আইনের অধীনে একটা গুরুত্বপূর্ণ ধারণা। কপিরাইট মালিকের অধিকার ল্যাপ করার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কপিরাইট ল্যাপ। কপিরাইট লাইনের ল্যাপ কী, আইনের ল্যাপ কী? কপিরাইট আইনের ল্যাপ হলো কপিরাইট মালিকের অধিকার ল্যাপ করার প্রক্রিয়া, যেখানে কপিরাইট মালিকের অনুমতি ছাড়া কপিরাইটযুক্ত কাজ ব্যবহার করা হয়। কপিরাইট ল্যাপের প্রকার। কপিরাইট ল্যাপ সাধারণত দুই প্রকার: ডাইরেক্ট ইনফ্রিজমেন্ট আর ইনডাইরেক্ট ইনফ্রিজমেন্ট। ডাইরেক্ট ইনফ্রিজমেন্ট হলো যখন কপিরাইট মালিকের অনুমতি ছাড়া কপিরাইটযুক্ত কাজ ব্যবহার করা হয়, তখন হচ্ছে ডাইরেক্ট ইনফ্রিজমেন্ট। আর ইনডাইরেক্ট ইনফ্রিজমেন্ট হলো যখন কপিরাইট মালিকের অনুমতি ছাড়া কপিরাইটযুক্ত কাজ ব্যবহার করার জন্য সাহায্য করা হয়। তাহলে যেটা কাজটা করা হয় তখন ডাইরেক্ট, আর যখন হেল্প করা হয় কপিরাইট অ্যাক্ট চেঞ্জ করার জন্য তখন হচ্ছে ইনডাইরেক্ট ইনফ্রিজমেন্ট হলো। ঠিক আছে। এবার কপিরাইট লাইনের ল্যাপের শাস্তি। কপিরাইট আইনের ল্যাপের শাস্তি হলো জরিমানা। কপিরাইট আইনের ল্যাপের জন্য জরিমানা করা যেতে পারে। এছাড়া কারাদণ্ড এবং ক্ষতিপূরণ কপিরাইট ল্যাপের জন্য করা যেতে পারে। কপিরাইট লাইনের ল্যাপের প্রতিরোধ। কপিরাইট লাইনের ল্যাপ প্রতিরোধ করার জন্য কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে, যেমন কপিরাইট রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন করা যেতে পারে। রেজিস্ট্রেশন করলে কপিরাইটটা গভর্নমেন্টের খাতে রেজিস্টার হয়ে থাকলেও কপিরাইট নোটিশ দেওয়া যেতে পারে। আর কপিরাইট লাইসেন্স নেওয়া যেতে পারে। এই তিনটে হচ্ছে কপিরাইট ল্যাপের প্রতিরোধ। ঠিক আছে, ডিফেন্স এগেনস্ট কপিরাইট ল্যাপ। টেন্সের মধ্যে মানে এখানে কী হচ্ছে, রেজিস্ট্রেশন করা হচ্ছে, কপিরাইটের নোটিশ দেওয়া হচ্ছে, আর কপিরাইটের লাইসেন্স দেওয়া হচ্ছে। এই মোটামুটি গেল আমাদের ইন্ডিয়ান কপিরাইট অ্যাক্টের একটা আলোচনা।